দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ের তৃতীয় অধ্যায়ে বেশ কিছু বিদ্রোহ নিয়ে আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। আজ এই ভিডিওতে বাকি কয়েকটি বিদ্রোহ নিয়ে আমি আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আজ আমরা শুরু করব সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল, কাদের নেতৃত্বে হয়েছিল, এর কারণ কি ছিল, কতটা বিস্তার লাভ করেছিল, আর কেনই বা এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, এই বিষয়গুলি নিয়ে আজ আলোচনা করব। ব্রিটিশ শাসনকালে বেশ কয়েকটি কৃষক বিদ্রোহ এই ভারতবর্ষে সংগঠিত হয়েছিল। আগে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি কিছুটা হলেও। যে সকল কৃষক বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল তার মধ্যে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু সবথেকে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী। কৃষক বিদ্রোহগুলির মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু অনেকটাই প্রভাবশালী। তাহলে সেক্ষেত্রে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আমরা সন্ন্যাসী কাদের জানি, ফকির কাদের জানি? যারা তীর্থযাত্রা করেন, যারা ধর্মচর্চা করেন। হিন্দু হলে সন্ন্যাসী আর মুসলিম হলে ফকির। তাহলে এরা কি করে? ফকিররা দরগায় ঘুরে বেড়ায়, সন্ন্যাসীরা মন্দিরে ঘুরে বেড়ায়, বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়। তাহলে সেক্ষেত্রে এরা কেন বিদ্রোহ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কেন এরা বিদ্রোহ ঘোষণা করেছিল, তাহলে তার একটা প্রেক্ষাপট রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। 1763 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের সন্ন্যাসী ও ফকিররা 1763 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের সন্ন্যাসী ও ফকিররা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের সহযোগী জমিদার, মহাজন, তারপরে নীলকর, এদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে ফেটে পড়েছিল, তাদের ক্ষোভ উগরে দিয়েছিল। এই সন্ন্যাসী ফকিরদের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তা কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ একটি কৃষক বিদ্রোহ ছিল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেমন বিদ্রোহ? একটা ধর্মীয় আন্দোলন, না কৃষক বিদ্রোহ, না অভ্যুত্থান, বিভিন্ন ধরনের অপশান থাকতে পারে। তোমরা কিন্তু কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী ফকির হলেও কিন্তু এটা কিন্তু কৃষক বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হলেও এটা কিন্তু ধীরে ধীরে নীলকর, স্থানীয় জমিদার, এদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহটা ঘোষিত হয়েছিল। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ কি ছিল? কারণ জানতে গেলে আমাদেরকে আগে একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আমরা জানি ঠিক 1500 খ্রিস্টাব্দের পর থেকে ভারতবর্ষে মুঘল শাসন কায়েম হয়, বিশেষ করে দিল্লি অঞ্চলকে, দিল্লি শহরকে কেন্দ্র করে। সেই সময় থেকে কিন্তু এই সন্ন্যাসী ফকিররা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াতো। সেরকম সন্ন্যাসী ফকিররা উত্তর ভারত থেকে বাংলা ও বিহারে তীর্থযাত্রার জন্য আসতো। এই সন্ন্যাসী ফকিররা বাংলায় যে আসতো, তাদেরকে কিন্তু এই জমিদারদের কিন্তু অনুমতি নিতে হতো। ফলে জমিদাররা তাদের পারমিশন দিলে তারা প্রবেশ করতো, এবং যাওয়ার সময় তারা যখন ফেরত যেত, আবার বাড়ি ব্যাক করতো, তখন কিন্তু এই জমিদারদের কাছ থেকে তারা অনুমোদন নিয়ে যেত। অনেক ক্ষেত্রে কি হয়, এই সন্ন্যাসী ফকিরদের কিন্তু বাংলায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। কারা বাধা দিয়েছিল? স্থানীয় জমিদার, মহাজনরা, তারা বাধা দিয়েছিল। সেই জন্য বলেছি বাংলায় প্রবেশে বাধা দান, এটা একটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম কারণ। তাহলে বাংলায় সন্ন্যাসী ফকিরদের প্রবেশে বাধা দান করা হয়েছিল। তারপরে যারা এই মহাজনদের অনুমতি নিয়ে বাংলায় প্রবেশ করত এবং ঘুরে ফিরে বেড়াতো, কিছুদিন পর তারা চলে যেত। কিছু কিছু সন্ন্যাসী ও ফকিররা কিন্তু তারা বাংলায় বা বিহারে স্থায়ীভাবে বসবাসও করতে লাগলো। ফলে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো, তারা কিন্তু তাদের উপর কিন্তু নির্দিষ্ট হারে ভূমি রাজস্ব আরোপ করা হয়েছিল, তাদের উপরে কার্যকর হয়েছিল।
এই ভূমি রাজস্বের পরিমাণ এত বেশি ছিল যে তারা দিতে অসমর্থ হয়। এমনি সব সন্ন্যাসী ফকিররা তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াতেন, বেশি কাজ করতেন না, মাঝে মধ্যে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার উপরে অতিরিক্ত ভূমি রাজস্বের চাপ, এটা কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি অন্যতম কারণ। তারা কৃষিকাজ করলেও নিয়মিত কিন্তু ধর্মচর্চা করতেন। এই ধর্মচর্চা করতেন এবং তারা তীর্থে যেতেন, দল বেঁধে যেতেন সন্ন্যাসী ফকিররা। এই তীর্থযাত্রার উপরে তাদের উপরে কর আরোপ করা হয়েছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। এই কর আরোপ করলে কিন্তু সন্ন্যাসী ফকিররা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল, তাদের ধর্মচারণে বাধা দেওয়া হয়েছিল, নানাভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল, যে তারা তাদের মন মতো নিজের পছন্দ মতো ধর্মচর্চা করতে পারবেন না, ধর্মচারণে বাধা দেওয়া হয়েছিল। এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম কারণ। ফকিরদের হত্যা করা হয়েছিল। ফকিররা যখন একটু তাদের ক্ষোভ প্রকাশ করতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, স্থানীয় জমিদার নীলকর সাহেবদের বিরুদ্ধে, মহাজনদের বিরুদ্ধে, তখন কিন্তু ফকিরদের উপরে চাপ নেমে এসেছিল। ফলে 1771-72 খ্রিস্টাব্দ নাগাদ বহু ফকিরকে কিন্তু হত্যা করা হয়। মোটামুটি একটা আন্দাজ 150 থেকে 200 ফকিরকে কিন্তু হত্যা করা হয়েছিল। ফলে ফকিররা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। এই যে কটা পয়েন্ট বললাম সন্ন্যাসী ফকির বিদ্রোহের কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসে 4 নম্বরের, যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। ভালো করে পড়বে। বাংলায় প্রবেশে বাধা দান, অতিরিক্ত ভূমি রাজস্বের চাপ, তীর্থযাত্রার উপর কর আরোপ, ধর্মচারণে বাধা, ফকিরদের হত্যা, এই সকল পয়েন্টগুলো আলোচনা করবে। বিস্তার আসি। বিস্তার, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কতটা বিস্তার লাভ করেছিল, কতটা ছড়িয়ে পড়েছিল। 1763 খ্রিস্টাব্দে যখন সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়, তখন কিন্তু এটা কিন্তু বিশেষ করে বাংলাদেশের ঢাকা অঞ্চলকে কেন্দ্র করে প্রথম বিদ্রোহ ঘোষিত হয় ঢাকায়। তারপরে ধীরে ধীরে সেখান থেকে এই বিদ্রোহ কিন্তু ময়মনসিংহ, মালদহ, দিনাজপুর, ফরিদপুর, রংপুর এইসব অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে কোথায়? ময়মনসিংহ, মালদহ, রংপুর, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তাহলে প্রথমে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয়, তারপরে এই বিদ্রোহ ময়মনসিংহ, মালদহ, রংপুর, ফরিদপুর, ঠিক আছে, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়ে। বিদ্রোহে কারা নেতৃত্ব দেয়? বিদ্রোহে নেতৃত্ব দেয় ভবানী পাঠক, দেবী চৌধুরানী, তারপরে রামানন্দ গোসাই, মজনু শাহ, চিরাগ আলী, মুসা শাহ, এরা কিন্তু বিদ্রোহে নেতৃত্ব দেয়। তাহলে কারা কারা বিদ্রোহে নেতৃত্ব দেয়? ভবানী পাঠক, দেবী চৌধুরানী, খুব ইম্পর্টেন্ট নাম কিন্তু এইগুলো। তারপরে হচ্ছে চিরাগ আলী, মজনু শাহ, এরা কিন্তু বিদ্রোহে নেতৃত্ব দেয়। এইসব নাম মুসা শাহ, মুসা মহেশু দন্তেশ্বয় আকার তালেবস্যয় আকার মুসা শাহ, এই নামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহ, এরা কিন্তু এই বিদ্রোহে নেতৃত্ব দেয়। এখানে কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা কারা ছিল বলে অপশান থাকবে, এমসিকিউ বেশ আসতে পারে প্রশ্ন এখান থেকে। তারপরে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, কোথায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল? ঢাকাতে। এই বিদ্রোহ কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়েছিল এই দিনাজপুর, ময়মনসিংহ, মালদা, রংপুর, ফরিদপুর এইসব জায়গায় এই বিদ্রোহ কিন্তু একসাথে করে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, নেতৃত্ব কারা দিয়েছিল? মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহ প্রমুখ। এর মধ্যে আসে যে মুসলিম নেতা কে ছিলেন, এভাবে আসে মুসলিম নেতা, এভাবেও পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। এই বিদ্রোহে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অংশ নিয়েছিল, সাধারণ মানুষ কিন্তু এই বিদ্রোহে অংশ নিয়েছিল। ধীরে ধীরে এই বিদ্রোহ কিন্তু একটা বিশাল আকার ধারণ করে। এই বিদ্রোহ বিশাল আকার ধারণ করলে ইংরেজ বাহিনী কিন্তু এই বিদ্রোহ দমনে প্রস্তুত হয়। 1772-73 নাগাদ ব্রিটিশ সেনাপতি টমাস ও এডওয়ার্ডস কিন্তু এই বিদ্রোহের ফলে মারা যায়। মনে রাখবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাপতি কারা ছিল, এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। টমাস
72 আর হচ্ছে এডওয়ার্ডস 73 মারা যায় কিন্তু। ঠিক আছে, তাহলে এই বিদ্রোহ কিন্তু ব্যাপক আকার ধারণ করে। পরবর্তী ক্ষেত্রে এই যে ভবানী পাঠক আর যে মজনু শাহ, এই মজনু শাহ আর ভবানী পাঠক এদের কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আন্দোলনের চাপে এরা কিন্তু আন্দোলনের সময় কিন্তু পরে মারা যায়। ঠিক আছে, মারা গেলে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু অনেকটা দমিত হয়ে যায়। ঠিক আছে, ধীরে ধীরে আন্দোলন একটা মানে দুর্বলতা গ্রাস করে আন্দোলনে এবং আন্দোলন একটা সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহে এই মজনু শাহ, ভবানী পাঠক এরা কিন্তু মারা গেলে আন্দোলন অনেকটা দমিত হয়, স্থিমিত হয়ে যায়, থেমে যায়, আন্দোলনের গতি রুদ্ধ হয়ে যায়। এবার আমরা যদি বলি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল, ব্যর্থতার কারণ ছিল নেতৃবৃন্দের মৃত্যু, এটা এক নম্বর হতে পারে। 2 নম্বর সাংগঠনিক দুর্বলতা, সন্ন্যাসী ফকিরদের কোনো শক্তিশালী সংগঠন ছিল না যে এদেরকে লিডারশিপ দেবে, সেরকম কোনো সাংগঠনিক দুর্বলতা এদেরকে কিন্তু এদের আন্দোলনে কিন্তু ছিল, সংগঠন শক্তিশালী ছিল না। সুযোগ্য নেতৃত্বের অভাব, তাহলে এই মজনু শাহ, ভবানী পাঠক এরা মারা গেলে নেতৃত্বের অভাব ঘটে এই আন্দোলনের ভেতরে। তারপরে কি আছে, অর্থের অভাব। সন্ন্যাসী ফকিররা এমনিতেও গরিব হয়, তোমরা জানো যে সন্ন্যাসী ফকির যারা ধর্মচর্চা করে বিশেষ করে তারা কিন্তু বিশেষ একটা জীবিকা নির্বাহ করে না। জীবিকা নির্বাহ করতে গেলে তাদেরকে ওই কৃষিকাজ থেকে সামান্য কিছু আয় হতো, তাছাড়া কিন্তু তাদের অন্য থেকে অর্থের ইনকাম ছিল না। তাই অর্থের অভাব ছিল এদের। আর বিদ্রোহ চালাতে গেলে অর্থের দরকার পড়তো, সেই অর্থ তাদের ছিল না। তারপরে বিদ্রোহ চালাতে গেলে উন্নত যুদ্ধাস্ত্রের প্রয়োজন ছিল, যেটা ব্রিটিশ বাহিনীর ছিল কিন্তু সন্ন্যাসী ফকিরদের কিন্তু ছিল না। এই সকল কারণগুলির জন্য সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। সুতরাং এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা মনে রাখবে, কারণ সন্ন্যাসী ফকির বিদ্রোহ তোমাদের এবছর কিন্তু প্রশ্ন হতে পারে এখান থেকে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের সন্ন্যাসী ও ফকিররা তৈরি করেছিল, আন্দোলন সংগঠিত করেছিল। কারণ ছিল এই পয়েন্টগুলো আলোচনা করলাম, বাংলায় প্রবেশে বাধাদান, অতিরিক্ত ভূমি রাজস্ব, তীর্থযাত্রার উপর করারোপ, ধর্মচারণে বাধা, ফকিরদের হত্যা। ঠিক আছে, 1763 খ্রিস্টাব্দে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয়েছিল। লিডারশিপ করেছিল এরা মজনু শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মুসা শাহ। আর কোথায় কোথায় বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, ময়মনসিংহ, দিনাজপুর, মালদহ, ব্রহ্মপুর, ভরতপুর এইসব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। 1802 খ্রিস্টাব্দে কিন্তু এই বিদ্রোহ থেমে যায়। 1763 খ্রিস্টাব্দে শুরু হয় ঢাকায়, 1802 খ্রিস্টাব্দে কিন্তু এই বিদ্রোহ শেষ হয়ে যায়, মানে সমাপ্ত হয়ে যায়। সুতরাং ব্যর্থতার কারণগুলো বললাম, সাংগঠনিক দুর্বলতা, সুযোগ্য নেতৃত্বের অভাব, অর্থের অভাব, উন্নত যুদ্ধাস্ত্রের অভাব, এই সকল কারণগুলির জন্যই কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ একেবারে ব্যর্থ হয়ে যায়। তাহলে এই পর্যন্ত ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভালো করে স্টাডি করবে। পরের বিদ্রোহ নিয়ে আমি আলোচনা করছি। তাহলে আমরা আজকে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ওয়াহাবি আন্দোলন হচ্ছে একটি ধর্মীয় আন্দোলন। পরবর্তীকালে এই আন্দোলন একটি মানে কৃষক আন্দোলনে পরিণত হয়। প্রথমে এটি ধর্মীয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি কারা, তারা কেনই বা আন্দোলন করেছিল, এই সকল কিছু এর ভিতরে রয়েছে। ওয়াহাবি আন্দোলন 19 শতকে ভারতের যে সকল আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তাদের মধ্যে ওয়াহাবি আন্দোলন অন্যতম। আব্দুল ওয়াহাব নামে এক ধর্মপ্রাণ মুসলমান আরব দেশে, বিশেষ করে মক্কা শহরকে কেন্দ্র করে, ওখানে এক ইসলামের শুদ্ধিকরণ আন্দোলন শুরু করেছিলেন, যার নাম ওয়াহাবি আন্দোলন। তাহলে আব্দুল ওয়াহাব এক ধর্মপ্রাণ মুসলমান, তার অনুগামীদের ওয়াহাবি বলে চিহ্নিত করেন, বলেন যে আমাদের দল হচ্ছে ওয়াহাবি। এদের আন্দোলনের মূল কথা কি ছিল?
মূল কথা হলো একটাই, সেটা হচ্ছে ইসলামের শুদ্ধিকরণ। 1820 থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে এই আন্দোলন কিন্তু বিস্তার লাভ করেছিল। 1820 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হয়েছিল, মানে 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকেই, আর 19 শতকের নবম অর্ধ পর্যন্ত হয়েছিল। এই বিদ্রোহ আরব দেশের মক্কা শহরে শুরু হয়েছিল। সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আরব দেশে এই আন্দোলন শুরু হলেও ভারতে এই আন্দোলন শুরু করেছিল দিল্লির মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ। দিল্লির মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ। শুরু হয়েছিল আরব দেশে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। কারা করেছিল? এর অনুগামী দল ওয়াহাবিরা। ভারতবর্ষে কার হাত ধরে শুরু হয়? দিল্লির মুসলিম সন্ত আরবে হজ করতে গিয়েছিল। সেখানে আব্দুল ওয়াহাবের সংস্পর্শে এসে শাহ ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। এরা ভারতবর্ষে শুরু করলেও, শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ ভারতবর্ষে শুরু করলেও, এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ। উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ ইনি কিন্তু আজিজের শিষ্য ছিলেন। এই যে শাহ ওয়ালিউল্লাহর পুত্র ছিলেন আজিজ, এই আজিজের শিষ্য ছিলেন সৈয়দ আহমদ। এর সংস্পর্শে এসে, এর ভাবাদর্শে প্রভাবিত হয়ে সৈয়দ আহমদ কিন্তু ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সৈয়দ আহমদ ঘোষণা করেন যে ভারতবর্ষ হচ্ছে বিধর্মীর দেশ। ইংরেজ শাসিত ভারতকে তারা বিধর্মীর দেশ বা দারুল হারব বলে চিহ্নিত করেছিলেন। বিধর্মীর দেশ, শত্রুর দেশ বলে চিহ্নিত করেন। তাই বলেছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা বসবাস করতে পারবে না। তাই কি করতে হবে না, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদেরকে একটা একজোট হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। তাই তারা ইসলামের শুদ্ধিকরণ নিয়ে আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনে কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু যুক্ত হয়েছিল। এই সৈয়দ আহমেদের নেতৃত্বে এই আন্দোলন কিন্তু একটা বিরাট আকার নিয়েছিল। এই আন্দোলন একটি ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হয়। এই রায়বেরেলির সৈয়দ আহমদ কি করেছিল? এ কিন্তু ধর্মীয় উপদেশ ব্যাখ্যা করত, কোরআনের পবিত্র নির্দেশ ব্যাখ্যা করত, ইসলামের মধ্যে যেসব কুসংস্কার ছিল সেগুলোকে পরিত্যাগ করার কথা ঘোষণা করেছিল। এসব করলেও তিনি কিন্তু শিখদের বিরুদ্ধে, পাঞ্জাবের শিখদের বিরুদ্ধে কিন্তু বালাকোটের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এই সৈয়দ আহমদ শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। জড়িয়ে পড়লে তিনি 1831 খ্রিস্টাব্দে 1831 খ্রিস্টাব্দে শিখদের শিখ সেনাবাহিনীর যিনি নেতা ছিলেন, নেতৃবৃন্দদের মধ্যে যিনি প্রধান ছিলেন, শের সিং নাম ছিল। শের সিং এর হাতে কিন্তু সৈয়দ আহমদ মারা যান। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে শের সিং এর হাতে সৈয়দ আহমদ কিন্তু মারা যান। মারা গেলে এই যে ভারতের যে ওয়াহাবি আন্দোলন, ইসলামের শুদ্ধিকরণ আন্দোলন, এই আন্দোলন কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে সৈয়দ আহমদের মৃত্যু হওয়ার পর, তিনি মারা যাওয়ার পর এনায়েত
আলী, এনায়েত আলী আর বিলায়েত আলী। এনায়েত আলী ও বিলায়েত আলী কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দান করেন। এই এনায়েত আলী আর বিলায়েত আলী কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দান করেন। 1857 খ্রিস্টাব্দে 1857 মহাবিদ্রোহের সময় এই ওহাবিদের কিছু নেতাদের গ্রেপ্তার করা হলে এই আন্দোলন কিন্তু অনেকটা থেমে যায়। বলতে গেলে ভারতবর্ষের যেখানে প্রথম শুরু হয়েছিল দিল্লিকে কেন্দ্র করে, সেখানে কিন্তু এই আন্দোলন দমিত হয়ে যায়। কিন্তু পুরোপুরিভাবে ভারতবর্ষে কিন্তু এই আন্দোলন দমিত হয় না। এর প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে তৎকালীন যে বাংলাদেশ ছিল, যে বাংলা ছিল অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলার এই বারাসাত অঞ্চলে কিন্তু এই আন্দোলন কিন্তু এখনও কিন্তু রয়ে যায়। সেখানে নেতৃত্ব দান করেন তিতুমির বলে একজন ব্যক্তি। আমরা জানি যে তিতুমির ছিলেন একজন ওয়াহাবি, কারণ এদের প্রভাবে প্রভাবিত হয়ে সে কিন্তু ওয়াহাবিতে পরিণত হয়। এই বাংলায় যে তিতুমির ছিলেন, যিনি ওয়াহাবি ছিলেন, তিনি কিন্তু এই ওয়াহাবি আন্দোলনটাকে ধরে রেখেছিলেন। সেই বাংলায় যে ওয়াহাবি আন্দোলন হয় তা কিন্তু বারাসত অঞ্চলকে, মনে রাখবে, বারাসত, এই বারাসত অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু ওয়াহাবি আন্দোলন রয়ে যায়। ফলে এই আন্দোলন কিন্তু বারাসত অঞ্চলকে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশ অঞ্চলে ছড়িয়ে পড়ে, যাকে আমরা বাংলার ওয়াহাবি আন্দোলন বলে জানি। যে বাংলায় ওয়াহাবি আন্দোলন বাংলায় ভারতবর্ষের আলাদাভাবে কিছু নয়, কিন্তু ভারতবর্ষের দিল্লিকে কেন্দ্র করে যখন এই শাহ আলী উল্লাহ আজিজ এবং সৈয়দ আহমদ এদের নেতৃত্বে যখন দিল্লিকে কেন্দ্র করে যখন ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়ে, এই আন্দোলন আস্তে আস্তে করে বিস্তার লাভ করে, আস্তে আস্তে করে আবার এই আন্দোলন যখন দমিত হয়ে যায়, আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু ভারতবর্ষের এই বাংলায় এই আন্দোলন ধরে রাখে তিতুমির। তিতুমির কিন্তু ডাকনাম ছিল, একটা প্রসিদ্ধ নাম ছিল তিতুমির। তার আসল নাম কিন্তু মীর নিসার আলী। তার আসল নাম কি? মীর নিসার আলী। পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন আসে, এমসিকিউ বেস প্রশ্ন আসে যে তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। তিনি যে এই ওয়াহাবি আন্দোলন বাংলায় শুরু করেছিলেন, তার এই আন্দোলনের নাম ছিল তারিকা-ই মোহাম্মদিয়া বা মোহাম্মদের প্রদর্শিত পথ। মোহাম্মদ প্রদর্শিত পথ, যাকে ওদের ভাষায় বলা হয় তারিকা-ই মোহাম্মদিয়া। পরীক্ষায় আসে তিতুমিরের আন্দোলনের নাম কি? বলবে তারিকা-ই মোহাম্মদিয়া। তিতুমির নিজে ঘোষণা করেছিল যে তারিকা-ই মোহাম্মদিয়া। এই তিনি ঘোষণা করেন যে ইসলাম ধর্মের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে, ইসলাম বিরোধী কিছু কার্যকলাপ রয়েছে, ইসলাম ধর্মকে পরিশুদ্ধ করতে হবে, কুসংস্কার মুক্ত করতে হবে। এই জন্য তিনি কিন্তু এই ওয়াহাবি আন্দোলন বাংলায় শুরু করেছিলেন তার অনুগামীদের নিয়ে। আস্তে আস্তে এই আন্দোলন বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে, মালদহ, রংপুর, তারপর হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে বাকরগঞ্জ, কুমিল্লা, এইসব যে অঞ্চলে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে এই আন্দোলন কিন্তু জনপ্রিয় হতে থাকে, বিশেষ করে তিতুমিরের নেতৃত্বে। এই সৈয়দ আহমদের নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন কিন্তু যতটা প্রভাব না বিস্তার করে, তার থেকে তিতুমিরের আন্দোলন কিন্তু আরও বেশি বিস্তার লাভ করেছিল, আরও বেশি প্রভাবাধীন ছিল। তাহলে তিতুমিরের আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করা, ইসলামের শুদ্ধিকরণ করা, মোহাম্মদ প্রদর্শিত পথে চলা, ব্রিটিশ শাসিত ভারতকে দারুল ইসলামে পরিণত করা। আগেও বলেছি যে এরা চেয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে, এরা কি ঘোষণা করেছিল না শত্রুর দেশ, বিধর্মীর দেশ, দারুল হার্ব। তাই এরা চেয়েছিল ব্রিটিশ শাসিত ভারতকে দারুল ইসলামে পরিণত করতে। বুঝতে পারলাম? এইগুলোই ছিল তিতুমিরের আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য। এইভাবে তিতুমিরের আন্দোলন ধীরে ধীরে বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে, তিতুমির জনপ্রিয় হতে থাকে। তিনি কি করেছিলেন না উত্তর প্রদেশ উত্তর চব্বিশ পরগনার নারকেলবেরিয়া গ্রামে
এই উত্তর 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন, অনেকটা ওই বসিরহাটের কাছাকাছি। বর্তমানে যে বসিরহাট, সেই বসিরহাটের কাছাকাছি নারকেলবেড়িয়া বলে একটা গ্রাম আছে, সেখানে তিতুমির কি করে বাঁশ দিয়ে একটা কেল্লা বানায়। সে কেল্লায় তারা কেল্লা বা দুর্গ বানায়, সেই দুর্গের মধ্যে তাদের সেনাবাহিনী নিয়ে তিতুমির রেডি থাকে, তীর ধনুক বিভিন্ন অস্ত্র লাঠি লোটা নিয়ে রেডি থাকে। ব্রিটিশের বিরুদ্ধে, যে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে তারা আন্দোলন করে, মহাজনদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ, ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করা, কিন্তু আন্দোলনটা হয়েছিল কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে, স্থানীয় জমিদার মহাজনদের বিরুদ্ধে। তিতুমির নিজেকে সেখানে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করেছিলেন, স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করে সেখানে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। তিনি তিতুমিরের প্রধানমন্ত্রী ছিল মঈনুদ্দিন। তিনি প্রধানমন্ত্রী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। তার সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। সেখানে বসে তারা কিন্তু আন্দোলন পরিচালনা করতেন। একটা সময় এই তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলন বলো, বাংলায় ধর্মীয় আন্দোলন বলো, যাই বলো না কেন, এই আন্দোলন কিন্তু এতটাই ব্যাপক আকার ধারণ করেছিল, ব্রিটিশ শাসক কিন্তু নড়ে চড়ে বসেছিল। তারপরে ব্রিটিশরা কামান এনেছিল তিতুমিরকে ধ্বংস করতে, কামান এনেছিল, ব্রিটিশ বিশাল পুলিশ বাহিনী এনেছিল। তারপর কামানের গোলা দিয়ে এই যে তিতুমিরের যে বাঁশের কেল্লা কিন্তু ধ্বংস করেছিল। তিতুমির কিন্তু মারা যায়। তিতুমিরের যে সেনাপতি গোলাম মাসুম, তা সে কিন্তু ধরা পড়ে যায়। তিতুমিরের সেনাপতি গোলাম মাসুমের কিন্তু পরে ফাঁসি দেওয়া হয়। এইভাবে এক প্রকার এই বাংলায় ওহাবি আন্দোলন ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। এই ছিল তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন, আর সমগ্র ভারতবর্ষে এদের নেতৃত্বে ওহাবি আন্দোলন। তাহলে আর একবার রিপিট করছি, সেটা হচ্ছে 1820 থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ওহাবি আন্দোলন চলেছিল। আরবে এই আন্দোলন প্রথম শুরু হয়েছিল আব্দুল ওয়াহাব নামে জনৈক মুসলিম ধর্মপ্রাণ মুসলিমের নেতৃত্বে। ভারতে এই আন্দোলন শুরু করেন শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজের শিষ্য সৈয়দ আহমদ, উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ। তিনি কিন্তু ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলায় তিতুমিরের হাত ধরে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল বারাসাত অঞ্চলকে কেন্দ্র করে। তাই বাংলায় ওহাবি আন্দোলন কিন্তু বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। পরীক্ষায় আসতে পারে এবছর কিন্তু ইম্পর্টেন্ট, বাংলায় ওহাবি আন্দোলন তিতুমিরের ভূমিকা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তিতুমিরের আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকাই মোহাম্মদিয়া বা মোহাম্মদ প্রদর্শিত পথ। ইসলামকে কুসংস্কার মুক্ত করা, শুদ্ধিকরণ করা, ঠিক আছে, ইসলাম পথে চলা। তিতুমির তার অনুগামীদের বলতেন দাড়ি রাখতে হবে, লুঙ্গির মতো করে ধুতি পরতে হবে, পীর পয়গম্বরকে মানার কোনো দরকার নেই, এগুলো তিনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন। তিতুমির তার অনুগামীদের দাড়ি রাখতে বলেছিলেন। ইংরেজরা কিন্তু এই দাড়ির ওপর 2.5 টাকা কর ধার্য করেছিলেন। ফলে তিতুমির আরও রেগে গিয়েছিল। এ কারণেও কিন্তু তিতুমির ক্ষুব্ধ হয়েছিল, প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের প্রতি। এইসব ছিল তিতুমিরের আন্দোলনের প্রধান উদ্দেশ্য। তিতুমির নারকেলবেড়িয়া গ্রামে তার দপ্তর স্থাপন করে, সেখানে বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। ব্রিটিশের কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়, তিতুমির মারা যায়। তিতুমিরের সেনাপতি গোলাম মাসুম ধরা পড়েন, পরে তার ফাঁসি দেওয়া হয়। এইভাবে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন কিন্তু চলেছিল এবং এক প্রকার সারা ভারতবর্ষে ওহাবি আন্দোলন কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল। তাহলে ওহাবি আন্দোলন তোমরা আশা করি বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা এই ওহাবি আন্দোলনের পরে আলোচনা করব ফরাজি আন্দোলন। তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা ওহাবি আন্দোলন বুঝলাম, এবারে আমরা ফরাজি আন্দোলন পড়ব। ফরাজি আন্দোলন থেকে তেমন প্রশ্ন হয় না মাধ্যমিকে, শর্ট প্রশ্ন কিছু আসে, কিন্তু আমাদের তবুও কিছুটা জেনে নিতে হবে, কারণ দিনের পর দিন ইতিহাস প্রশ্ন কিন্তু টাফ হচ্ছে। সুতরাং ফরাজি আন্দোলন সম্পর্কে আমাদের কিছুটা হলেও জানতে হবে, না হলে কিন্তু হঠাৎ করে কঠিন প্রশ্ন এসে গেলে কিন্তু মাধ্যমিকে কিন্তু সেই প্রশ্ন ছেড়ে আসতে হবে। তাই আমাদেরকে কিছু জানতে হবে, কারণ তৃতীয় অধ্যায় তোমাদের এবছর মাধ্যমিক 2027 কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা।
ইতিহাসের এই তৃতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এবছর 8 নম্বরের প্রশ্ন আসবে, আমি বলে দিলাম। এবছরের মাধ্যমিকে তৃতীয় অধ্যায় থেকে, ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা ভালো করে অধ্যয়ন করবে সবাই। তাহলে আসি ফরাজি আন্দোলন। ফরাজি কাদের বলা হতো? ফরাজি কথাটি এসেছে ফর্স থেকে। ভালো করে মনে রাখবে, ফরাজি কথাটি এসেছে ফর্স থেকে। ফর্জ, ফরজ হতে পারে, আবার ফ বর্গের জয় রে হতে পারে। ফর্জ, ফর্স থেকে। আরবি ভাষায় এই ফরাজি কথার অর্থ হচ্ছে, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য মানে কোরআন নির্দেশিত বিভিন্ন ধরনের কর্তব্য, যে কর্তব্যগুলো বাধ্যতামূলক। তাহলে ফরাজি কথার অর্থ কি? আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। কোন শব্দ থেকে এসেছে ফরাজি? ফর্স থেকে। ফর্স থেকে ফরাজি কথাটি এসেছে। এর অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ভালো করে স্টাডি করবে। ভারতবর্ষে যত ধর্মীয় আন্দোলন হয়েছিল তার মধ্যে এই ফরাজি, একটু আগে ওয়াহাবি আন্দোলন পড়লাম, এই ফরাজি আন্দোলন প্রায় সেম। ফরাজি আন্দোলন শুরু করেছিলেন 1820 খ্রিস্টাব্দ নাগাদ বাংলাদেশের ঢাকার ফরিদপুর এই অঞ্চলের বসবাস করতেন হাজি শরিয়াতুল্লাহ। ইনি কিন্তু ফরিদপুরের মৌলভী ছিলেন, হাজি শরিয়াত উল্লাহ। তিনি ফরাজি নামে এক ধর্মীয় গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন 1820 খ্রিস্টাব্দ নাগাদ বাংলাদেশে। কিন্তু এই ফরাজি নামে একটি ধর্মীয় গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন, তার অনুগামী দল তৈরি করেছিলেন হাজি শরিয়াতুল্লাহ। করে তিনি আন্দোলন পরিচালনা করতেন। পরে এই আন্দোলন ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে, নীলকর বিরোধী হয়ে ওঠে, জমিদার বিরোধী হয়ে ওঠে, যা আমরা ইতিহাসে ফরাজি আন্দোলন নামে জানি। এই আন্দোলন কিন্তু আমাদেরকে জানতে হবে একটু ভেতরে ঢুকে, যে তিনি কিভাবে আন্দোলনটা পরিচালনা করেছিলেন, তিনি কি বা বলেছিলেন, তিনি কি ঘোষণা করেছিলেন তার অনুগামীদের কাছে, কি বলতেন। পরবর্তী তারপরে এই আন্দোলন কারা পরিচালনা করতেন, কারা নেতৃত্ব দান করেছিলেন, আমরা একটু জানব। হাজি শরিয়াতুল্লাহ তিনি বলেছিলেন ভারতবর্ষ হচ্ছে বিধর্মীদের দেশ, শত্রুদের দেশ। তিনি বলেছিলেন এখানে নানা ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, ফলে ভারতবর্ষে কিন্তু ইসলাম মানে মুসলমানরা কিন্তু বসবাস করতে পারবে না, মুসলমানদের বাসযোগ্য নয় এদেশ। তাই তিনি বলেছিলেন ইসলাম ধর্মের মধ্যে থেকে আমাদেরকে কুসংস্কার দূর করতে হবে, ইসলাম ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম ধর্মকে বা কোরআনকে মান্য করে আমাদেরকে চলতে হবে, কোরআন নির্ধারিত পথে চলতে হবে। সেই জন্য তিনি বলেছেন বাধ্যতামূলক কর্তব্য। বলছিল কোরআনকে মেনে চলতে হবে, কোরআনকে মেনে চলতে হবে, তাই বলছে বাধ্যতামূলক কর্তব্য। তিনি বলেছিলেন যে ভারতবর্ষকে ইসলামের বা মুসলমানদের বসবাসের যোগ্য করে তুলতে হবে, এই জন্য তিনি আন্দোলন পরিচালনা করেন। এই আন্দোলন যখন ছড়িয়ে পড়ে, বিশেষ করে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, ঠিক আছে, এই অঞ্চলে যখন ছড়িয়ে পড়ে, বাখরগঞ্জ বলে একটা জায়গা আছে সেখানেও ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু ব্রিটিশ সরকার এই আন্দোলনকে দমানোর চেষ্টা করে। 1837 খ্রিস্টাব্দে এই শরিয়াতুল্লাহের কিন্তু মৃত্যু হয়ে যায়। ফলে এই আন্দোলন কিন্তু দুর্বল হয়ে যায়, কারণ প্রধান নেতা মারা গেলে যে কোনো আন্দোলনই সে দুর্বল হয়ে যাবে। এই আন্দোলন কিন্তু দুর্বল হয়ে যায়, কিন্তু দুর্বল হলেও পুরোপুরি থেমে যায় না। এই শরিয়াতুল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুসিন বা মহসিন, নাম ছিল দুদু মিয়া, মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া এই আন্দোলন পরিচালনা করেন। তার পাশাপাশি একে সাপোর্ট করেন কে? তার ভাই নোয়া মিয়া। তাহলে শরিয়াতুল্লাহের
মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া আন্দোলন পরিচালনা করেন, তার ভাই সাপোর্ট করেন নোয়া মিয়া। ভারতবর্ষে এদের নেতৃত্বে তখনও আন্দোলন কিন্তু চলে। এই 1837 খ্রিস্টাব্দের পর থেকে এরা কিন্তু দায়িত্ব নেয় ফরাজি আন্দোলনের। ইসলাম ধর্মের শুদ্ধিকরণ আন্দোলন, ব্রিটিশ বিরোধী, পরে নীলকর বিরোধী, জমিদার বিরোধী হয়ে উঠছিল এই আন্দোলন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় কিন্তু এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়। মোহাম্মদ মুহসিনকে কিন্তু গ্রেপ্তার করা হয়, দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করলে 1862 খ্রিস্টাব্দে এই মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়ার মৃত্যু হয়। পরবর্তীকালে নোয়া মিয়া কিন্তু এই আন্দোলন ধরে রাখতে পারে না, ফলে আন্দোলন একেবারে থেমে যায়। এই ছিল তোমাদের ফরাজি আন্দোলন, ইসলাম ধর্মের শুদ্ধিকরণ আন্দোলন। এরা বলেছিল ভারতবর্ষ হচ্ছে বিধর্মীদের দেশ, শত্রুর দেশ, এদেরকে, এই ভারতবর্ষকে ইসলামের বসবাসযোগ্য করে তুলতে হবে। এই জন্য এই আন্দোলন নেতৃত্ব দান করেন শরিয়তুল্লাহ, তার পুত্র দুদু মিয়া, নোয়া মিয়া। এইটুকু একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিও, ভালো করে পড়াশোনা করো, দেখবে প্রশ্ন আসলে এর ভিতর থেকেই আসবে। আমি যা বলেছি একটু ভালো করে শুনলে পরীক্ষায় 2-4 লাইন লিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো করে পড়াশোনা করো। আমি পড়ালাম আজকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, আর পড়ালাম ফরাজি আন্দোলন। ভালো করে স্টাডি করবে, আশা করি পারবে। আর যদি কোনো প্রবলেম থাকে, অসুবিধা থাকে, কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করো। অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। ও দেখা হবে পরের ভিডিওতে, পরের বিদ্রোহগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।